আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি ভিলেজ নিউট্রিশনের আজকের পর্বে আমি আছি আব্দুল্লাহ ফেরদৌস, অল্টারনেটিভ মেডিসিনের একজন ছাত্র। আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব, যেটা হচ্ছে খাবার। বাংলাদেশের মানুষ চাল, ডাল, মাছ, মাংস, শাকসবজি মিলিয়ে প্রায় হাজার ধরনের খাবার খেয়ে থাকে। খাবার আমাদের জন্য খুবই প্রয়োজনীয় একটা বিষয়। খাবারের মাধ্যমেই আমরা শক্তি পেয়ে থাকি। তবে সব ধরনের খাবারই কি আমাদের উপকার করে? তা কিন্তু না। এমন অনেক খাবারও আছে যা আমরা প্রতিনিয়ত খেয়ে থাকি, যেটা আমাদের স্বাস্থ্যের জন্য হানিকর। এমন কিছু খাবার সম্বন্ধে আমরা আজকের ভিডিওতে জানব। মাশরুম। বিশ্বের বিভিন্ন দেশে মাশরুম খুবই জনপ্রিয় একটা খাবার এবং সুস্বাদুও বটে। আমাদের দেশেও এর প্রচলন প্রতিনিয়ত বাড়ছে। রক্তচাপ কমাতে, টিউমারের বৃদ্ধি কমাতে, কোষ্ঠকাঠিন্য দূর করতে, বদ হজম দূর করতে, এমনকি বাত ব্যথার মতো জটিল রোগেও মাশরুম আমাদেরকে সাহায্য করে। তবে সব মাশরুম কিন্তু আমাদের জন্য উপকারী নয়, এবং আমাদের জানতে হবে কোন মাশরুমগুলো আমাদের খেতে হবে এবং কোনটি নয়। মাশরুমের প্রায় হাজার ধরনের জাত আছে, এবং আমাদের দেশেও কিছু বুনো মাশরুম পাওয়া যায়, যেগুলো দেখতে হুবহু মাশরুমের মতো হলেও আমাদের শরীরের জন্য সেটি উপকারী তো নয়, বরঞ্চ আমাদের মৃত্যু ঘটাতে পারে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পুষ্টি অনুষদের অধ্যাপক ডক্টর খালেদ ইসলাম বলেন যে বুনো মাশরুম যেটা আমাদের জন্য খাওয়া একদমই ঠিক নয়, কেননা মাশরুম শরীরে উপকারী হলেও বুনো মাশরুমে থাকে এক বিশেষ ধরনের ব্যাকটেরিয়া, এবং অনেক সময় এই মাশরুমে থাকে একটা ভিন্ন ধরনের ক্ষতিকারক একটা ছত্রাক, যা লিভার, কিডনি সহ ভাইটাল অর্গানকে আক্রান্ত করতে পারে। বুনো মাশরুম বলতে আমরা প্রায় দেখে থাকি যে আমাদের আশেপাশে গজানো ছোট, আমরা যেটাকে সাধারণত ব্যাঙের ছাতা বলে থাকি, এটাই সাধারণত আমরা বুনো মাশরুম বলতে পারি। এই বুনো মাশরুম দেখতে মাশরুমের মতো হলেও আমরা কখনোই এই ধরনের মাশরুম খেতে যাব না। এই ধরনের মাশরুম খেতে গেলে আমাদের উপকার থেকে অপকার হওয়ারই সম্ভাবনা বেশি থাকে। পরবর্তীতে আমরা বলতে পারি আলুর কথা। আলু আমাদের অনেকেরই প্রিয় একটি সবজি, এবং বাংলাদেশে অন্যতম জনপ্রিয় একটা সবজি হচ্ছে আলু। আলু আমাদের প্রতিনিয়ত খাবারে আমাদের সাথে থাকে, ভর্তা হিসেবে থাকে, তরকারিতে থাকে। তবে আলুতে শেকড় জন্মালে সেই শেকড়ের মধ্যে তৈরি হতে পারে এক বিশেষ ধরনের অ্যালকালয়েড, যাকে গ্লাইকো অ্যালকালয়েড বলে। এই ধরনের অ্যালকালয়েড মানব শরীরের জন্য অত্যন্ত বিষাক্ত। বিশেষ করে আলু অনেক দিন যাবত পড়ে থাকলে তার মধ্যে অনেক শেকড় গজায়, এবং সেই শেকড়ের গোড়ায় যে গোলাপি মার্ক হয় বা গোলাপি পিগমেন্টেশন হয়, সেই জায়গাতেই এই গ্লাইকো অ্যালকালয়েডটা জন্ম নেয় বা তৈরি হয়। অতএব অবশ্যই আমরা আলু ব্যবহার থেকে তো আমরা নিজেদেরকে বিরত রাখবো না। অবশ্যই আলু আমাদের জন্য খুবই প্রয়োজনীয় একটা খাবার, তবে আমাদের খেয়াল রাখতে হবে যাতে কোনো অবস্থাতেই আমরা কোনো পুরনো আলু না খেয়ে ফেলি, এবং যেসব আলুতে শেকড় গজাচ্ছে সেসব আলু আমরা কখনোই খেতে যাবো না। এরপর আমরা বলতে পারি পটকা মাছের কথা। বাংলাদেশ, কোরিয়া, চীন সহ বিভিন্ন দেশে পটকা মাছ খুবই জনপ্রিয় একটি খাবার। তবে এটি খাওয়ার আগে প্রসেসিংটা খুবই গুরুত্বপূর্ণ। ভালোভাবে প্রসেসিং না হলে এই মাছে থাকা টক্সিন, যেটাকে আমরা নিউরোটক্সিন বলি, সেটা আমাদের শরীরে ঢুকে যেতে পারে, এবং এই টক্সিন সায়ানাইড বিষের তুলনায় অনেক বেশি পরিমাণে ক্ষতিকারক। এবং এই পটকা মাছের নিউরোটক্সিনের কারণে মানুষ সাথে সাথে মৃত্যুবরণও করতে পারে। অর্থাৎ এ ধরনের মাছ খাওয়ার ব্যাপারে আমাদেরকে সর্বোচ্চ সচেতনতা অবলম্বন করতে হবে। পরবর্তীতে আমরা বলতে পারি আপেলের কথা। আমাদের অনেকের পছন্দের লিস্টের একদম উপরের দিকে যে ফলটা থাকে সেটা আপেল। তবে আপেল খাওয়ার ব্যাপারেও আমাদেরকে কিন্তু পর্যাপ্ত সাবধানতা অবলম্বন করতে হবে, কেননা আপেলের যে বীজ, সেই আপেলের বীজে অল্প পরিমাণে সায়ানাইড থাকে। সায়ানাইড অত্যন্ত মারাত্মক একটি বীজ। তো সাধারণত আমরা আপেলের বীজ না খেয়ে থাকলে অনেকে আপেলের জুস করে খেতে ভালোবাসে। তো আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে যে আপেলের জুসে বা আপেলের দিয়ে বানানো কোনো খাবারে যাতে বেশি পরিমাণে বীজ চলে না যায়। কেননা আপেলের বীজে থাকা সায়ানাইড যদি বেশি পরিমাণে মানবদেহে প্রবেশ করে, সেক্ষেত্রে মারাত্মক বিষক্রিয়া দেখা যেতে পারে। ধন্যবাদ সবাইকে। আজকে এই পর্যন্তই। দেখা হচ্ছে ভিলেজ নিউট্রিশনের অন্য কোনো ভিডিওতে।